বন্ধুরা, যদি আপনি স্টক মার্কেট থেকে বড় প্রফিট গেইন করতে চাইছেন তবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনাকে শিখতেই হবে। আর এক্ষেত্রে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যদি আপনি সঠিকভাবে শিখতে পারেন তবে স্টক মার্কেট আপনাদের জন্য ঠিক ততটাই সহজ হয়ে যেতে পারে। এখানে সঠিক কথাটা আমি ইউজ করেছি, কারণ রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর হিসেবে আমরা মনে করি কোনো কোম্পানির অনেক বড় পিই রেশিও, তার মানে কোম্পানির ভ্যালুয়েশন হাই। আবার অপরদিকে কোনো কোম্পানি কন্টিনিউ তার সেলসকে দুগুণ তিনগুণ পাঁচগুণ করে ফেলেছে, তার মানে সেটা কোম্পানির অরিজিনাল সেলস। অথবা কোনো কোম্পানির প্রফিট যদি হিউজ পরিমাণে বেড়ে গেছে, তার মানে সেটা কোম্পানির অরিজিনাল প্রফিট। জরুরি নয় যে কোম্পানি আপনাকে যতটা প্রফিট দেখাচ্ছে সেটাই কোম্পানির অরিজিনাল প্রফিট, কারণ কোম্পানি চাইলে কোম্পানির পিই রেশিও, কোম্পানির প্রফিট, এই সমস্ত রেশিওগুলোকে কোম্পানি ইজিলি ম্যানিপুলেশন করতে পারে। তো বিগিনার ইনভেস্টর হিসেবে আমি অনেক জায়গাতেই দেখেছি সবাই শুধু কোম্পানির প্রফিট নিয়ে নাড়াচাড়া করছে, অথবা কোম্পানির ব্যালেন্স শিটও যদি আপনি অ্যানালাইসিস দেখেন তাহলে ম্যাক্সিমাম প্ল্যাটফর্মে শুধু কোম্পানি তার রিজার্ভকে কন্টিনিউ ইনক্রিজ করতে পারছে কিনা, অথবা কোম্পানির বড়োইং শুধু কমছে কিনা, এইগুলো বেসিক বিষয়গুলো দিয়েই আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হিসেবে নিজেকে এক্সপার্ট মনে করি। যাই হোক, আজকের ভিডিওতে যদি আপনি ভিডিওটি একটু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখে ভালো করে বোঝার চেষ্টা করেন, আশা করছি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সম্পর্কে আপনাদের এতদিনের ধারণাটাকে আমি একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারবো, এবং এতদিনের ধারণাটাকে কিভাবে আপনি ডিপে ঢুকে ইনডেপথে আপনার নলেজকে ইনক্রিজ করতে পারবেন, অথবা কোনো কোম্পানির ডেটা ম্যানেজ করছে কিনা বা ম্যানিপুলেশন করছে কিনা সেটা আপনি কিভাবে অ্যানালাইসিস করে আইডেন্টিফাই করতে পারবেন, সেই পয়েন্টসগুলো সম্পর্কে আপনাদের বোঝানোর চেষ্টা করব। যদিও একটা ভিডিওতে 10 মিনিট বা 15 মিনিটে ফান্ডামেন্টালটা পুরোটা কোনো মতেই বোঝানো সম্ভব নয়, যে কারণে আমি আশা করছি যারা বেসিক অ্যানালাইসিস সম্পর্কে একটু ধারণা রয়েছে, যেটা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে আপনাদের বেসিক ধারণাগুলো চলে আসবে। তারপরে কোনো কোম্পানির ডেটা কিভাবে ম্যানেজ করছে জাস্ট 4টে ডেটার মাধ্যমে একটু অ্যাডভান্স পয়েন্টসে গিয়ে সেই পয়েন্টসগুলো আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো যদি আপনি স্টক মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন, ভিডিওটি একটু লম্বা হয়ে গেলেও পুরো ভিডিওটাকে ভালো করে বোঝার চেষ্টা করবেন এবং এই পয়েন্টসগুলো নিজের কোম্পানিতে নিয়ে গিয়ে ইনডেপথ অ্যানালাইসিস করার চেষ্টা করবেন। আশা করছি আপনার আশেপাশে যে 99 জন ইনভেস্টর রয়েছে, সো কল্ড ফান্ডামেন্টাল অ্যানালিস্ট, তাদের অ্যানালাইসিসকে আপনি ছাপিয়ে গিয়ে একটু অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস করতে এরপর থেকে সক্ষম হবেন। চ্যানেলে নতুন হলে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, যদি পুরো ভিডিওটি দেখবার পরে আপনার মনে হয় এখান থেকে কিছুটা হলেও অ্যাডভান্স নলেজ গেইন হয়েছে, তাহলে অবশ্যই এই ধরনের ভিডিওটি সবার আগে দেখার জন্য এবং আমার খাটনিকে অ্যাপ্রিসিয়েট করার জন্য ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, এবং ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধবের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। চলুন এক এক করে প্রত্যেকটা পয়েন্টস কভার করি। যতটা শর্ট ভিডিওতে সম্ভব আমি আপনাদের খুব সহজে বোঝানোর চেষ্টা করব। আসুন সবার আগে প্রফিট রিলেটেড কিছু অ্যাডভান্স পয়েন্টস আপনাদের শেখানোর চেষ্টা করি। কারণ একজন বিগিনার ইনভেস্টর হিসেবে আপনি হয়তো ভাববেন আপনার কোম্পানির প্রফিট বাড়ছে তার মানেই কোম্পানিটা ভালো, আর কোম্পানির প্রফিট কমছে তার মানেই কোম্পানিটা খারাপ। কিন্তু এটাকে কোম্পানি কিভাবে ম্যানিপুলেশন করতে পারে, অথবা আপনি যেটা দেখছেন জরুরি নয় যে সেটাই সত্যি। কারণ দেখুন, যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটাও আমি দেখতে পাচ্ছি, তার মানে দুজনের কাছে কিন্তু কোনো অ্যাডভান্টেজ নেই। এখানে আপনাকে চেষ্টা করতে হবে এমন কোনো পয়েন্টস যেটা থেকে আপনি অ্যাডভান্স অ্যানালাইসিস করে বের করতে পারবেন যে আজকে কোম্পানির প্রফিট বাড়লেও কিন্তু এটা অ্যাকচুয়াল গেইনের সাইন নয়, অথবা কোম্পানির প্রফিট কমছে দেখেও আপনি আইডিয়া করতে পারছেন কিনা যে কোম্পানির ভবিষ্যতে প্রফিট বাড়বে, অথবা কোম্পানির যে প্রফিট বাড়িয়ে দেখালো এটা অ্যাকচুয়ালি টাকাটা কোম্পানির কাছে এসেছে কিনা, সেটা আপনি কিভাবে আইডেন্টিফাই করতে পারবেন। খুব সহজ ভিডিওর মাধ্যমে বোঝানোর জন্য আমি আপনার সাথে রিয়েল এক্সাম্পল দিয়ে বোঝাবো, যে কারণে আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি, আপনাদেরকে স্ক্রিনারের উপরে নিয়ে যাচ্ছি। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। দেখুন, এখানে সবার প্রথম এক্সাম্পলে আমি এখানে এশিয়ান পেইন্ট কোম্পানিটাকে নিয়ে নিচ্ছি। যদি আমি এশিয়ান পেইন্ট কোম্পানিতে আসি, ভালো করে পয়েন্টসটা বোঝার চেষ্টা করবেন। আমি যদি কোম্পানির পিএনএল স্টেটমেন্টের মধ্যে আসি, তাহলে আমরা সবসময় কোম্পানির প্রফিটের উপর নজর দিই। তাহলে কোম্পানির প্রফিট আমি কোয়ার্টারলি রেজাল্টে আরো ভালো হয়তো বুঝতে পারবেন। দেখুন, কোম্পানির আগের বছর সেম কোয়ার্টারের রেজাল্ট ছিল 1275 কোটি প্রফিট, সেটা এই কোয়ার্টারে এবছর ইয়ার অন ইয়ার বেসিসে কমে 12,075 থেকে, মানে 1275 থেকে কমে 701-এ চলে এসছে। তাহলে উপর থেকে দেখে মনে হচ্ছে যে কোম্পানির প্রফিট আধা হয়ে গেছে, কিন্তু এখানে বুঝতে হবে যে এর আগের বছরের সাথে এবারের সিনারিওটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এই যে কোম্পানি আগের বছরে প্রফিট দেখিয়েছিল এটা কিন্তু বেসিক পয়েন্টস,
এরপরে আমি অ্যাডভান্স পয়েন্টসও দেখাবো। এর আগের বছরে কোম্পানি এখানে যে প্রফিট দেখিয়েছিল সেখানে কোম্পানির আদার ইনকাম ছিল 212 কোটি, আর এবারের কোম্পানির আদার ইনকাম কিন্তু -60 ক্রোর। তার মানে বুঝতে হবে এই যে আদার ইনকামটা রয়েছে এটা কিন্তু কোম্পানির বিজনেসের বাইরে এক্সেপশনাল কোনো মানে হয়তো অ্যাসেট বিক্রি করে টাকা আনতে পারে, অথবা কোম্পানির কোথাও ফিক্সড ডিপোজিট থেকে টাকা এসেছে, সেই ধরনের ইনকামকেই বোঝানো হয়ে থাকে। তো এক্সেপশনাল যে সমস্ত ইনকামগুলো রয়েছে বিজনেসের বাইরের ইনকাম, সেই ইনকামটা এবার রিডিউস হয়েছে। সেটা 212 কোটি যেটা আগের বছর ছিল এবার যে নেই, এটা কিন্তু কোনো নেগেটিভ সাইন নয়, কারণ এটা বিজনেসের বাইরের ইনকাম, সেটা নেগেটিভ হয়েছে। তো ধরতে পারেন আগের বছরের কোম্পানির 212 কোটি আর এবারের 60 কোটি, তার মানে ধরতে পারেন 272 কোটি। তো 700 কোটি থেকে 272 কোটি আপনাকে অ্যাড করে দেখতে হবে, যেটা আগের বছর এক্সেপশনাল ইনকাম থেকে কোম্পানি দেখিয়েছিল। এবার কোম্পানির ওই ইনকামটা হয়নি, সে কারণে এটা নেগেটিভ দেখতে পাচ্ছেন। আর একটা পয়েন্টস, যদি আপনি এই কোম্পানিটারই ট্যাক্স দেখেন, তাহলে আগের বছর যেখানে কোম্পানি 21% ট্যাক্স পে করেছিল সেখানে কোম্পানি 31% ট্যাক্স পে করেছে। আর যদি আপনি কোম্পানির 1430 কোটির উপর এখানে 10% এক্সট্রা ধরেন, দেখুন ট্যাক্স মাঝে মাঝে আপ ডাউন হয় কেন, এটা আমাকে বুঝতে হবে। এটাই হচ্ছে অ্যাডভান্স অ্যানালাইসিস, যেটা আদার্স লোকেরা আইডেন্টিফাই করতে পারছে না। আগের বছর যেখানে কোম্পানি 21% ট্যাক্স দিয়েছিল, এবার কোম্পানি 31% ট্যাক্স দিয়েছে, মানে কোম্পানি অ্যাকচুয়ালি 10% এক্সট্রা ট্যাক্স পে করেছে, যেটা হয়তো পরের কোয়ার্টারে বা এর পরের নেক্সট ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানি সেটাকে অ্যাডজাস্ট করে সেটাকে রিডিউস করে দেবে। তাহলে এর বেনিফিটের জন্য কিন্তু 1400 কোটি থেকে অ্যাভারেজ 150 কোটি এক্সট্রা ট্যাক্স পে করেছে, অ্যাকচুয়ালি করতে হয়নি, এক্সট্রা ট্যাক্স পে করেছে। তো সেক্ষেত্রে এখানে আসলো আমার 270 কোটি, আর এখানে ট্যাক্স পে করেছে কোম্পানি এক্সট্রা 150 কোটি, তাহলে ধরুন 250, 300, 400 কোটি, তার মানে 700 কোটি প্লাস 400 কোটি, তাহলে 1100 কোটি তো এমনি চলে আসে। তাহলে অ্যাকচুয়ালি যদি আপনি দেখছেন উপর থেকে দেখে যে মনে হচ্ছে কোম্পানির বিশাল বড় প্রফিট রিডিউস হয়েছে, সেটা কিন্তু নয়, শুধুমাত্র এক্সেপশনাল কোম্পানি এক্সট্রা ট্যাক্স পে করেছে এবং কোম্পানি এবারের আদার ইনকাম নেগেটিভ এসেছে, যে কারণে এটা নেগেটিভ লাগছে। যেমন প্রিভিয়াস, আমি যদি একটু পুরনো রেকর্ডে আসি, এখানেও আপনি এক জায়গায় সেম জিনিস দেখতে পাবেন, -26 কোটি ছিল কোম্পানির আদার ইনকাম, সেবার কিন্তু কোম্পানির নেট প্রফিট রিডিউস ছিল। পরের বার যখন কোম্পানি আদার ইনকাম বেড়েছে, সেখানে দেখুন 800 কোটি থেকে কোম্পানি 1200 কোটি, সেম সাইন এই জায়গাতেও কিন্তু দেখা গেছে। তো মাথায় রাখতে হবে এইভাবেও কোম্পানিকে অ্যানালাইসিস করা যেতে পারে। এটা একটা সাইন, কারণ উপর থেকে আপনি যেই প্রফিটটা দেখছেন ভেতর থেকে সেই প্রফিট কিন্তু অ্যাকচুয়ালি রিডিউস হয়নি। এবং মাথায় রাখবেন কোম্পানির ব্যালেন্স শিটে এই যে ফিক্সড অ্যাসেটটা ইনক্রিজ হয়েছে, এটার থেকে কোম্পানির রেভিনিউ ফিউচারে আসবে। তো আপনি উপর থেকে যে বটম লাইনটা দেখছেন এই যে রিডিউস হয়েছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি লং টার্মের জন্য রিডিউস নয় বা নেগেটিভ সাইন হিসেবে নেওয়া চলবে না। আচ্ছা, আরো একভাবে কোম্পানির আর্নিংকে দেখা যেতে পারে। এখানে এবার যে আমি এক্সাম্পলটা দেব, একদম রিসেন্টলি একটি কোম্পানি ধূলিসাৎ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কোম্পানিটার নাম হচ্ছে জেনসল ইঞ্জিনিয়ারিং। আমি যদি এখানে জেনসল ইঞ্জিনিয়ারিং বের করি, একটু ওয়েট করুন, এই কোম্পানিটা ব্যাক টু ব্যাক নেগেটিভে যাচ্ছে। দেখুন যদি আমি এর প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি, কোম্পানি কন্টিনিউয়াসলি তার প্রফিটকে ইনক্রিজ করছে। আপনি হয়তো ভাবছেন এশিয়ান পেইন্টের প্রফিট রিডিউস হচ্ছে, তার মানে সেটা নেগেটিভ সাইন। আবার উল্টো দিকে জেনসল ইঞ্জিনিয়ারিং কোম্পানির প্রফিট বাড়ছে, এটা পজিটিভ সাইন। কিন্তু মাথায় রাখবেন এশিয়ান পেইন্টের যে প্রফিটটা দেখতে পাচ্ছেন, সেই প্রফিট আর এই প্রফিটের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। জেনসল ইঞ্জিনিয়ারিং কোম্পানির এই যে 87 কোটি প্রফিট দেখিয়েছে, যদি আমি কোম্পানির অপারেটিং অ্যাক্টিভিটিসে আসি, মানে কোম্পানির ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, এখানে কোম্পানি 98 কোটি টাকা নেগেটিভ ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস রয়েছে। তার মানে কোম্পানি উপর থেকে আপনাকে দেখাচ্ছে যে কোম্পানি 87 কোটি প্রফিট মেক করেছে, কিন্তু অ্যাকচুয়ালি এই টাকাটা কোম্পানির ঘরে আসেইনি এখনো পর্যন্ত। তাহলে উপর থেকে কোম্পানি তার প্রফিটকে দেখালেই সেটা যে অরিজিনাল প্রফিট, সেটা আপনি মেলাবেন কি করে? কোম্পানির ক্যাশ ফ্লোতে সেটা রিফ্লেকশন হতে হবে, তা না হলে কিন্তু সেই প্রফিটকে আপনি ঘরে আসা প্রফিট হিসেবে ধরতে পারবেন না, এক্সেপশনাল যদি এটা ব্যাংকিং কোম্পানি না হয়। তো এটা ব্যাংকিং কোম্পানি নয়, তার মানে এই যে কোম্পানি প্রফিট দেখাচ্ছে এই টাকা কোম্পানির ঘরে আসছেই না। দেখুন কোন কোম্পানির ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস আমাদের কি বোঝায়? সিম্পল পয়েন্টস। ধরুন আমি দিনের শুরুতে 100 টাকা দিয়ে বিজনেস শুরু করেছি, আর দিনের শেষে আমি আরো সহজ করে বোঝাচ্ছি, মনে করুন আমি একজন বাদাম বিক্রেতা, ট্রেনে বাদাম বিক্রি করি। তো দিনের শুরুতে আমি 100 টাকার র বাদাম কিনেছিলাম, সেগুলো 5 টাকা করে বাদাম প্যাকেট করে আমি বিক্রি করেছি।
তো দিনের শেষে আমি দিনের শুরুতে 100 টাকা দিয়ে যে বাদামটা শুরু করেছিলাম বিজনেস, সন্ধ্যাবেলা দেখছি যে আমার কাছে 110 টাকা রয়েছে। তো এই 10 টাকাটা হচ্ছে আমার কোম্পানির ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এবার মনে করুন দিনের শুরুতে 100 দিয়ে শুরু করে আমার বাদাম তো সব বিক্রি হয়ে গেছে। তো প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট আমি যখন তৈরি করব তখন আমি দেখাবো যে না আমার সব বাদাম বিক্রি হয়ে গেছে, আমার 20% প্রফিট, তার মানে 20 টাকা প্রফিট রয়েছে। কিন্তু আপনি ক্যাশ গুনে দেখুন যে সেই টাকাটা আপনার ঘরে এসেছে কিনা। যদি আপনি দেখছেন কোম্পানির ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস নেগেটিভ, তার মানে দিনের শুরুতে তো আপনি 100 টাকা দিয়ে স্টার্ট করেছিলেন, কিন্তু দিনের শেষ হতে হতে বাদাম সব বিক্রি হয়ে গেলেও প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে প্রফিট দেখালেও আপনার ঘরে টাকা ফিরে আসেনি। সেটা যে কোনো কারণের জন্য হতে পারে, এটার আমি আর ইনডেপথে যাচ্ছি না, তাহলে ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো সিম্পল পয়েন্টস, কোম্পানির প্রফিট বাড়ছে মানেই সে কোম্পানি পজিটিভ, আর কোম্পানির প্রফিট কমছে মানে সে কোম্পানি নেগেটিভ, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা হতে পারে। চলুন আবার আমি আপনাদের স্ক্রিনের উপর নিয়ে যাচ্ছি। তো এখানে আরো একটা সাইন দেখাবো, কোন কোম্পানি যে প্রফিট দেখাচ্ছে সেই প্রফিটে কতটা ট্রেড রিসিভেবলস রয়েছে সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। দেখুন এখানে কোম্পানির 87 কোটি প্রফিট দেখিয়েছে এক বছরে। এবার যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে এসে আদার অ্যাসেটস এর মধ্যে প্লাসে ক্লিক করে এখানে কোম্পানির ট্রেড রিসিভেবলস দেখি, তাহলে কোম্পানির কাছে টোটাল 309 কোটি টাকা এবছরের, আমি যদি জাস্ট এবছরের দেখি 309 কোটি টাকা কোম্পানির বর্তমানে ট্রেড রিসিভেবলস রয়েছে। মানে এত টাকা আপনার বাকি পড়ে রয়েছে বাজারে। এবার দেখুন কোম্পানির লাস্ট 5 বছরে তো এত টাকা প্রফিটই এখানে দেখায়নি, তার মানে কোম্পানি লাস্ট 5 বছর ধরে যেই প্রফিট দেখাচ্ছে সেই প্রফিট এখনো মার্কেটে বাকি পড়ে রয়েছে। তাহলে এরকম প্রফিট অ্যাকচুয়ালি ইম্পর্টেন্টই নয়, আমরা উপর থেকে প্রফিট দেখলেই হবে না, কোম্পানির ট্রেড রিসিভেবলসও মিলাতে হবে। যে কারণে যদি আমি এই কোম্পানির শেয়ারটাকে দেখি, যেখানে কোম্পানি হাই বানিয়েছিল এখানে 1400, সেখান থেকে কোম্পানির 90% মতন রিডিউস হয়ে বর্তমানে 44 টাকাতে প্রাইস চলে এসছে। তো উপর থেকে আপনি যেই প্রফিটটা দেখছেন শুধু যদি সেইভাবেই আপনি অ্যানালাইসিস করেন, তাহলে কিন্তু আপনি 90% রিটেল ইনভেস্টরের মতো শর্ট টাইমে 2-4-10% কামিয়ে নিলেও সেই টাকাটাকে আপনি প্রফিট হিসেবে অ্যাকচুয়ালি আপনার ওয়েলথকে ক্রিয়েশন করতে পারবেন না। কারণ আন্দাজে যদি কোনো কোম্পানি থেকে প্রফিট কামিয়েও নেন তাহলে কিন্তু সেই প্রফিট আপনি রাখতে পারবেন না। যেমন এই জেনসল কোম্পানিটাকে যদি আমি দেখি, জেনসল কোম্পানি কিন্তু 2023-এ প্রাইস ছিল 290, সেখান থেকে বেড়ে 2024-এ হয়ে গেছিল 1200। তাহলে এই যে কোম্পানির শেয়ার প্রাইস ইনক্রিজ হলো এটা কিন্তু জাস্ট ম্যানিপুলেশনের জন্য হয়েছে। প্রচুর কোম্পানি থেকে হয়তো আপনি বড় প্রফিট কামিয়ে বেরিয়ে যাবেন, আপনি হয়তো ভাবছেন যে আপনার সিলেকশনের জন্য প্রফিট কামাচ্ছেন, অ্যাকচুয়ালি নয়। আপনি কিন্তু অনেক কোম্পানিতে এভাবে ফেসেও যেতে পারেন। তো কোনো কোম্পানি থেকে প্রফিট কামিয়ে নিলেও সেই প্রফিট আপনাকে বাঁচাতে শিখতে হবে, যে কারণে সবসময় ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপর জোর দিতে হবে। ফান্ডামেন্টাল কখনো আপনাকে ঠকাবে না। শর্ট রানে ফান্ডামেন্টাল থেকে যদি আপনি কিছুটা লস করেনও, কোম্পানি যদি সিলেকশন ভালো করতে পারেন, অরিজিনাল ফান্ডামেন্টাল দেখতে পারেন, তাহলে সেই কোম্পানি আপনাকে লং রানে কখনোই আপনার ক্যাপিটালকে বার্ন করাবে না। আচ্ছা চলুন এবার পি রেশিও রিলেটেড কিছু মিসগাইড বুঝে নেওয়া যাক, যেখানে রিটেল ইনভেস্টররা কিছু মিসকনসেপশনকে এখনো পুষে রেখেছে। রিটেল ইনভেস্টর হিসেবে যদি আপনি ভেবে থাকেন কোনো কোম্পানির পি অনেক বড় রয়েছে, তার মানে সেটা নেগেটিভ সাইন। আবার কোনো কোম্পানির পি অনেক ছোট রয়েছে, তার মানে সে কোম্পানিটা পজিটিভ সাইন দেখাচ্ছে। মানে কোনো কোম্পানির পি রেশিও 100 রয়েছে, তার মানে সেটা হায়ার পি রেশিও। আবার উল্টো দিকে কোনো কোম্পানির পি রেশিও 10 রয়েছে, তার মানে সেটা সস্তা বোঝাচ্ছে। এখানেও কিন্তু আপনাদের কিছু ভুল ধারণা হয়ে যেতে পারে। চলুন আমি স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে এই পয়েন্টসটাও আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে রিটেল ইনভেস্টররা শুধু পি রেশিও উপর থেকে অ্যানালাইসিস করে, এরকম না দেখে আপনি কিভাবে পি রেশিওকে যাচাই করতে পারেন। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো চলুন এখানে আমি দুটো কোম্পানির এক্সাম্পল নিই। সবার প্রথমে ধরুন এখানে আমি ভেরি রিসেন্টলি পরশু দিনের ডিসকাস করা একটি কোম্পানি নিচ্ছি, নেটওয়েভ টেকনোলজি। এই কোম্পানিটা ডেটা সেন্টার রিলেটেড বিজনেস করে। তো কোম্পানির পি রেশিও রয়েছে 87। আবার উল্টো দিকে আমি যদি এখানে আরো একটি কোম্পানিতে আসি, ধরুন আন্ধ্রা পেপার, যদি আমি আন্ধ্রা পেপার কোম্পানিটাতে আসি তাহলে এই কোম্পানির পি রেশিও 17 রয়েছে। তাহলে 17-র পি রেশিওকে সস্তা ধরবেন নাকি ওখানে 87-র পি রেশিওকে সস্তা ধরবেন? দেখুন এখানে 17-র পি রেশিওর কোম্পানিটা অ্যাকচুয়ালি 87-র পি রেশিওর তুলনায় অনেক বেশি হায়ার ভ্যালুয়েশন। কি করে বুঝতে পারছি? আমি ব্যাকে যদি আসি, নেটওয়েভ টেকনোলজি কোম্পানি 87-র পি রেশিওর এগেনস্টে কোম্পানির যদি আমি পিইজি রেশিও দেখি, তাহলে কোম্পানি 0.9 রয়েছে। তার মানে কোনো কোম্পানির পিইজি রেশিও যদি 1 থেকে 2 এর আশেপাশে রয়েছে, তার মানে সেটা ঠিকঠাক লেভেলে রয়েছে।
আর 1-এর থেকে নিচে হলে তো সেটা আরোই ভালো। দেখুন কোনো কোম্পানির পি রেশিও যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে পি এর ক্যালকুলেশন কিরকম হচ্ছে, প্রাইস ডিভাইডেড বাই আর্নিং। মনে করুন এক্সাম্পল হিসেবে আপনার কোম্পানির প্রাইস রয়েছে 100 টাকা, আপনার কোম্পানির আর্নিং রয়েছে 50 টাকা, তাহলে কোম্পানির পি রেশিও কত হবে, 100/50 2। আর এই কোম্পানির আর্নিংটা বেড়ে যদি 50 থেকে 100 হয়ে যায় তাহলে 100/100 কত হয়ে গেল, 1। তাহলে কোম্পানির আর্নিং যত ফাস্ট গ্রোথ হবে কোম্পানির পি রেশিও তত ফাস্ট রিডিউস হবে। যে কারণে কোনো কোম্পানির পি শুধু 100 বা 80 তার মানেই সেটা হাই, এটা ধরে নেওয়া কিন্তু একটা ভুল ধারণা হতে পারে। দেখতে হবে কোম্পানির আর্নিং যে হিসেবে গ্রোথ করছে সেই হিসেবে কোম্পানির পিই জি রেশিও কি সাইন দিচ্ছে। কারণ পিই কে আমরা সবসময় আর্নিং দিয়ে ক্যালকুলেট করার চেষ্টা করি বা আর্নিং দিয়েই পি সবসময় ভ্যালুয়েশন করা হয়ে থাকে। তো সিম্পল পয়েন্টস, পি রেশিও ঠিক আছে কিনা সেটা বোঝার জন্য পিই জি রেশিওকে পাশে অ্যাড করে নিন। যদি আপনার কোম্পানির পিই জি রেশিও 1-এর নিচে রয়েছে তার মানে আপনার কোম্পানির পি বেশি হলেও সেই পি ডিমান্ড করার যোগ্যতা কোম্পানি রয়েছে। উল্টো দিকে যদি আমি এখানে আন্ধ্রা পেপার কোম্পানিটাকে ওপেন করি তাহলে আন্ধ্রা পেপার কোম্পানির পি রেশিও 17 মানে 27-এর তুলনায় এত ছোট, কিন্তু কোম্পানির আর্নিং যদি আপনি দেখেন তাহলে আর্নিং এখানে কোম্পানির ডি গ্রোথ হচ্ছে। দেখুন 500 কোটি থেকে আর্নিং ডি গ্রোথ করেছে, মানে আর্নিং গ্রোথ করতে পারছে না, যে কারণে পিই জি রেশিও কিন্তু এখানে ক্লিয়ার নেগেটিভ সাইন দেখাচ্ছে। পিই জি রেশিও যদি নেগেটিভ সাইন থাকে সেটাও নেগেটিভ সাইন, আবার পিই জি রেশিও যদি 4-এর উপরে চলে গেছে 4, 5, 6, 7 তাহলেও কিন্তু সেটা নেগেটিভ সাইন। এক্সাম্পল হিসেবে যদি আমি এখানে এভিনিউ সুপারমার্ট এক্সাম্পল নিই, এভিনিউ সুপারমার্ট ডিমার্ট মানে রাধাকিষাণ দামানির সুপার গ্রেট কোম্পানি, ডিমার্টের পি রেশিও রয়েছে 103। তো কোম্পানির পি রেশিও হাই আছে, কি করে বুঝতে পারবো, কোম্পানির পিই জি রেশিও এখানে 6.48। দেখুন এখানে যে কোম্পানিগুলোর এক্সাম্পল নিচ্ছি এখানে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়, আমি শুধু এক্সাম্পল হিসেবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। যদিও ডিমার্ট কিন্তু সুপার গ্রেট কোম্পানি, সুপার গ্রেট কোম্পানি হলেও 100-র পি রেশিও অনুযায়ী কোম্পানি যে হিসেবে তার প্রফিটকে গ্রোথ করছে সেই হিসেবে 100-র পি রেশিও অতিরিক্ত হায়ার পি রেশিও হিসেবে আপনাদের ধরতে হবে। তো আশা করছি কোনো কোম্পানি শুধু পি রেশিও দিয়ে কোম্পানিকে কখনোই যাচাই করবেন না, কারণ কোম্পানির পিইটাকে আপনাকে প্রফিট গ্রোথ দিয়ে যাচাই করতে হবে। যদি আপনার কোম্পানির 100-র পিইও ডিমান্ড করে তার এগেইনস্টে যদি আপনার কোম্পানির আর্নিং করার ক্ষমতা অনেক ফাস্ট গ্রোথ করতে পারেন, যেমন ডিকসন টেকনোলজি খুব ফাস্ট আর্নিং গ্রোথ করতে পারছে, যে কারণে হায়ার পি রেশিওর পরেও কোম্পানিটার ভ্যালুয়েশন কিন্তু মানে বড় পি দেখতে হলেও কোম্পানির ভ্যালুয়েশন কিন্তু ঠিকঠাক পজিশনে রয়েছে। তো এইভাবে আপনারা কোম্পানির পি রেশিওকে যাচাই করতে পারেন। যদিও এর আরো অনেক অ্যাডভান্স পয়েন্টস আছে, সেগুলো যদি আপনি ভালো করে শিখতে চাইছেন পার্সোনাল ক্লাসের মাধ্যমে আমার পার্সোনাল ক্লাস আপনারা এনরোল করতে পারেন, যেখানে একদম বেসিক থেকে শুরু করে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন পর্যন্ত আমি আপনাদের শিখিয়ে থাকি এবং লাইভ ক্লাসের মাধ্যমে যত ডাউট থাকবে সমস্ত ডাউট অন স্পটে ক্লিয়ার করতে পারবেন এবং তার সাথে ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টও পেয়ে যাবেন। যখন আপনারা কোনো কোম্পানির অ্যাডভান্স অ্যানালাইসিস করছেন যদি কোথাও আপনার আটকে যায় যে কোনো সময় সেখানে আপনি সাপোর্টও পেয়ে যাবেন। ক্লাসের জন্য স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। চলুন ভিডিওর নেক্সট কনসেপ্টে আমি আপনাদের নিয়ে যাচ্ছি যে কিভাবে বেসিক অ্যানালাইসিস থেকে অ্যাডভান্স যে জিনিসগুলো আদার্স লোকেরা দেখতে পাচ্ছে না সেটাকে আপনি কি করে দেখবেন এবং আদার্সের তুলনায় বেটার প্রফিট গেইন করতে পারবেন এবং রিস্ককে আপনি ছোট করতে পারবেন। চলুন এবার কোম্পানির বরোয়িং রিলেটেড মানে কোম্পানির কাছে কতটা ধার রয়েছে সেই রিলেটেড কিছু মিসকনসেপশন দূর করা যাক। বিগিনার ইনভেস্টর হিসেবে আপনি হয়তো ভাবেন কোনো কোম্পানির ধার কন্টিনিউ বাড়ছে তার মানেই সেটা নেগেটিভ সাইন, আবার কোনো কোম্পানির বরোয়িং কন্টিনিউ রিডিউস হচ্ছে তার মানে হয়তো সেটা পজিটিভ সাইন। এটাকে ভুল প্রমাণিত করা যেতে পারে। আপনি যদি ভালো করে কোম্পানিকে অ্যানালাইসিস করতে পারেন, যদি ভালো করে মাইন্ডটা খাটাতে পারেন, তবে আপনি ইজিলি বুঝতে পারবেন একদম সহজ কনসেপ্টের মাধ্যমে কোম্পানির বরোয়িং বাড়লে সেটা পজিটিভও হতে পারে। যেরকম দীপক ফার্টিলাইজার, এই কোম্পানিতে বর্তমানে 100%-এর উপরে প্রফিটে বসে রয়েছে, কিন্তু এই কোম্পানিটা যখন আমি আপনার সাথে ডিসকাস করেছিলাম আজ থেকে ঠিক 1-1.5 বছর আগে, ভালো করে মনে করে দেখুন তখন কোম্পানির বরোয়িং কন্টিনিউয়াসলি বাড়ছিল। কিভাবে আপনি বুঝতে পারতেন যে কোম্পানির বরোয়িং বাড়লেও সেটা অ্যাকচুয়ালি পজিটিভ কাজে ইউজ হচ্ছে। চলুন এই কনসেপ্টটাও আমি আপনাদের স্ক্রিন শেয়ারের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। এখানে আমি নিয়ে নেব দীপক ফার্টিলাইজার। যদি আমি দীপক ফার্টিলাইজার কোম্পানিটাকে অ্যানালাইসিস করি, ভালো করে দেখুন আমি একবারে কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে চলে যাচ্ছি। যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটে দেখি, আমরা বেসিক্যালি এটা জানি
যে কোনো কোম্পানির বড়োইং যদি কমে, যেমন ধরুন এই জায়গা থেকে কোম্পানির বড়োইং কমে 3500 কোটি থেকে 2500 কোটি, তাহলে এটা পজিটিভ সাইন। কিন্তু এখানে যে কোম্পানির 2600 কোটি থেকে বড়োইং বেড়ে 4000 কোটিতে চলে গেল, এটা কি নেগেটিভ সাইন? না, এটা কোনো মতেই নেগেটিভ সাইন নয়। কারণ কোম্পানির বড়োইং বাড়ছে, ঠিক আছে, কোম্পানি ধার নিচ্ছে, কিন্তু সেই টাকাটাকে কোম্পানি কোন জায়গায় ইউজ করছে সেটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। দেখুন এই একই টাইমে যেখানে কোম্পানির কাছে ফিক্সড অ্যাসেট ছিল 2644 কোটি, সেটাকে ইনক্রিজ করে কোম্পানি 6000 কোটি করেছে। তার মানে কোম্পানি তার ফিক্সড অ্যাসেট পারচেস করেছে, এটা কিন্তু পজিটিভ সাইন। এই সেম টাইম পিরিয়ডে ভালো করে দেখুন কোম্পানির কাছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ছিল 2388 কোটি, সেখান থেকে ইনক্রিজ করে কোম্পানি 6152 কোটি করেছে। তার মানে কোম্পানি অ্যাকচুয়ালি তার ক্যাপাসিটি এক্সপেনশন করছে, মানে কোম্পানি সেই টাকাটাকে দিয়ে কিন্তু জোয়া খেলছে না, অপশন ট্রেডিং করছে না বা ইন্ট্রাডে করছে না, সেই টাকাটাকে কোম্পানি প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি পারচেস করার কাজে ইউজ করছে। আর কোনো কোম্পানি প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি পারচেস করছে, তার মানে কোম্পানির প্রোডাক্টের ডিমান্ড নিয়ার ফিউচারে বাড়বে, সে কারণে কোম্পানি প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ইনক্রিজ করছে, তাহলে এটা পজিটিভ সাইন। মানে কোম্পানির বড়োইং বেড়েছে, এটা কোম্পানি বিজনেস গ্রোথের কাজে ইউজ করেছে, যেটা খুবই পজিটিভ সাইন। আচ্ছা, আরো একটা কোম্পানি যদি আমি নিয়ে নিই, যে কারণে এই কোম্পানিটা কিন্তু অতীতে মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে। নেক্সট কোম্পানিতে যদি আমি আসি বড়োইং রিলেটেড, ধরুন এখানে আমি বেদান্তা কোম্পানিটাতে আসছি। বেদান্তা বড়োইংটাকে আপনি এইভাবেও দেখতে পারেন। দেখুন বেদান্তা কোম্পানিতে যদি আমি আসি, এই কোম্পানি 9.7% ডিভিডেন্ড দিচ্ছে, তো এটা একটা খারাপ কোম্পানি। বেদান্তা কোম্পানিতে আপনি কিভাবে দেখবেন, দেখুন কোম্পানি যদি আমি ব্যালেন্স শিটে আসি, এখানে কোম্পানি তার বড়োইং বেড়েছে, ঠিক আছে, কোম্পানির অ্যাসেটও কিন্তু হালকা পাতলা বেড়েছে, ঠিক আছে, কিন্তু যদি কোনো কোম্পানি তার বড়োইংকে ইনক্রিজ করছে আর ওই একই টাইমে যদি তার কোম্পানির রিজার্ভকে রিডিউস করছে, তাহলে অবশ্যই একবার চেক করে দেখে নেবেন যে কোম্পানি যদি খুব হাই ডিভিডেন্ড পে আউট করে, সেটা কিন্তু খুবই নেগেটিভ সাইন। কেন, আমি লজিক সমেত আপনাদের বোঝানোর চেষ্টা করছি। ভালো করে দেখুন, যেখানে কোম্পানি এই জায়গাটাতে কত ছিল, এটা 2022-এ কোম্পানি ডিভিডেন্ড দিয়েছিল 90%, তার আগে ধরুন এখানে 80-90% করে ডিভিডেন্ড পে আউট হতো। তাহলে কোম্পানি হঠাৎ করে এমন কি হলো যে কোম্পানি তার ডিভিডেন্ডকে 4 গুণ বেশি বাড়িয়ে দিল? কোম্পানি কি আর্নিং 4 গুণ বেড়ে গেছে? যেটা 2022-এ কোম্পানির নেট প্রফিট ছিল 23,700 কোটি, সেটা কমে আধা হয়ে গেছে, মানে কোম্পানির প্রফিট কমে আধা হয়ে গেল, আর ওই একই টাইমে কোম্পানির এখানে রিজার্ভ কমে ছোট হয়ে গেল। তার মানে ক্লিয়ার কাট পয়েন্টস, কোম্পানি তার রিটার্ন অন ইকুইটিকে ম্যানেজ করার চেষ্টা করছে। কারণ কোনো কোম্পানির রিটার্ন অন ইকুইটির ক্যালকুলেশন হচ্ছে কোম্পানির এই ইকুইটি ক্যাপিটাল প্লাস রিজার্ভ, এই দুটো টাকার উপর কোম্পানি যত পার্সেন্ট প্রফিট গেইন করছে। তো এখানে কোম্পানির চালাকি করে কি করলো, কোম্পানি তার বেসটাকে ছোট করে দিল খুব হাই পরিমাণে ডিভিডেন্ড পে আউট করে। এরকম টাইপের কোম্পানিকে অ্যাভয়েড করতে হবে, কারণ কোনো কোম্পানি শুধু বড়োইং বাড়ছে অথবা বড়োইং কমছে সেটা দেখলেই হবে না, কোম্পানি তার বড়োইংটাকে অ্যাকচুয়ালি কোন জায়গাতে ইউজ করছে সেটাই সব থেকে ইম্পর্টেন্ট রোল প্লে করে। বড়োইং বাড়ুক, কোনো অসুবিধা নেই, কিন্তু বড়োইং বেড়েছে তার সাথে সাথে যদি আপনি দেখছেন কোম্পানি তার ফিক্সড অ্যাসেটকেও গ্রোথ করছে, কোম্পানি হয়তো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি পারচেস করছে, কোম্পানি ল্যান্ড পারচেস করছে, তাহলে সেটা পজিটিভ সাইন, সেটা কিন্তু নেগেটিভ সাইন নয়। তো ভালো করে অ্যাডভান্স অ্যানালাইসিস শিখুন, আশা করছি ইজিলি আদার্সের তুলনায় কি কি অ্যাডভান্টেজ কোম্পানির মধ্যে রয়েছে সবার এগেনস্টে গিয়ে আপনি সেই পয়েন্টসগুলোকে আইডেন্টিফাই করতে শিখে যাবেন। আচ্ছা চলুন এবার আজকের একদম লাস্ট কনসেপ্টে আসা যাক। আমরা রিটেল ইনভেস্টরে যখন কোম্পানি অ্যানালাইসিস করি, আমরা মনে করি কোনো কোম্পানি কন্টিনিউ প্রফিট করছে, তার মানে সেই কোম্পানিটা ভালো। যদি অরিজিনাল প্রফিট থাকে সেই পয়েন্টসের কথা বলছি না, যদি এরকম হয়তো যে আপনার কোম্পানি কন্টিনিউ প্রফিট করছে, ঠিক আছে, সেটা তো ভালো এক্সাম্পল, কিন্তু তার এগেনস্টে যদি কোনো কোম্পানি কন্টিনিউ লস করছে, তার মানে সেই কোম্পানিটা খারাপ। মানে একটা প্রফিট মেকিং কোম্পানি আপনাকে বড় রিটার্ন দেবে, আর কোনো একটা কোম্পানি লস করছে বলে সেই কোম্পানিটা রিটার্ন দেবে না, সেক্ষেত্রেও কিন্তু আপনার ধারণা ভুল হতে পারে। কারণ যদি কোনো টার্ন অ্যারাউন্ড কোম্পানিকে অ্যানালাইসিস করছেন, সেক্ষেত্রে আপনার প্রফিট মেকিং এর তুলনায় আপনার লস মেকিং কোম্পানি তার থেকে 2 গুণ 3 গুণ 5 গুণ বড় রিটার্নও দিয়ে যেতে পারে। সেই ধরনের কোম্পানিকে কি করে অ্যানালাইসিস করতে হয়, কারণ উপর থেকে তো আপনি কোম্পানিকে খারাপ বলে চলে যাবেন। তো চলুন এখানেও আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তো আপনারা এবার যে কোম্পানিটার এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছেন, সেটা একটি কোম্পানি, ভালো করে দেখুন, যে কোম্পানি ব্যাক টু ব্যাক লাস্ট 10-12 বছর ধরে লস মেকিং। তাহলে আপনি ভাববেন আপনার এই কোম্পানিটা খারাপ কোম্পানি, কিন্তু এই কোম্পানি আপনার প্রফিট মেকিং কোম্পানির তুলনায় লাস্ট 5 বছরে মাল্টিব্যাগার রিটার্ন প্রোভাইড করেছে। তার মানে কি এই যে আপনার যে কোনো লস মেকিং কোম্পানিকেই তুলে নেব?
না, এখানে আমাদের খুঁজতে হবে অ্যাডভান্স অ্যানালাইসিসে যে এমন কোনো সাইন কোম্পানিতে পাওয়া যাচ্ছে কিনা যেটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে কোম্পানিটা আজকে তো লস মেকিং কিন্তু ভবিষ্যতে প্রফিট মেকিং হতে পারে। ভালো করে দেখুন, কোম্পানির 2017-তে অ্যাকচুয়ালি সব 15-16 থেকে টার্নারাউন্ড স্টার্ট হয়েছে সমস্ত কোম্পানি। যেমন একসময় আমার কাছে রিলায়েন্স পাওয়ার ছিল, রিলায়েন্স ইনফ্রা ছিল, সব মাল্টিব্যাগার রিটার্ন বের করেছি এবং এই কোম্পানি থেকেও মাল্টিব্যাগার রিটার্ন বের করেছি এবং আপনার সাথে ডিসকাসও করেছিলাম। এই কোম্পানিটা যদি আমি বড়োইং দেখি তাহলে 2015-তে 7,200 কোটি কোম্পানির বড়োইং ছিল। সেখান থেকে 2017 থেকে যখন বড়োইং কমানো স্টার্ট হলো, ব্যাক টু ব্যাক লাস্ট 11টা বছর ধরে কোম্পানি তার বড়োইংকে রিডিউস করেছে। 7,000 কোটি থেকে কমে হলো 6,796, 6,000 কোটি, 5,493, 5,400, 4,800, 4,300 কন্টিনিউ। তাহলে ভালো করে দেখুন, যে কোম্পানি লাস্ট 9 বছর ধরে প্রত্যেক বছর তার বড়োইংকে রিডিউস করেছে এবং একই টাইমে কোম্পানি তার পকেটের রিজার্ভকেও ইনক্রিজ করেছে, তাহলে এই কোম্পানিটা কি করার চেষ্টা করছে এবং একই সাথে কোম্পানি তার ফিক্সড অ্যাসেটের উপরও ফোকাস করছে। তার মানে ক্লিয়ার সাইন কোম্পানি তার বড়োইংকে রিডিউস করে একটা প্রফিট মেকিং কোম্পানিতে পরিণত হওয়ার চেষ্টা করছে। যে কারণে দেখুন কোম্পানির ইন্টারেস্ট যেটা এখানে 2014-তে 1,129 কোটি ছিল, ব্যাক টু ব্যাক 13 বছর ধরে কোম্পানি তার ইন্টারেস্টকে রিডিউস করে 1,100 কোটি ইন্টারেস্ট থেকে কমে আজকে লাইফ টাইমের সব থেকে কমে চলে এসছে মাত্র 103 কোটি। তাহলে কি বোঝা যাচ্ছে, এই কোম্পানিটা খুব ইজিলি নেগেটিভ নেট প্রফিট থেকে পজিটিভ নেট প্রফিটে কনভার্ট হয়ে যেতে পারে। আর এই ধরনের সাইন যদি আপনি কোনো কোম্পানিতে পাচ্ছেন, সেই কোম্পানিটা আপনার প্রফিট মেকিং কোম্পানির থেকে অনেক বড় রিটার্নও জেনারেট করে দিতে পারে। তবে এর সিম্পল একটা ফর্মুলা রয়েছে যেটা আমি পার্সোনাল ক্লাসেও সবাইকে কভার করি। কোনো কোম্পানি ব্যাক টু ব্যাক যদি লস করছে তার মানে সেটা খারাপ কোম্পানি হিসেবে ধরে নেওয়ার থেকে আপনি দুটো সাইন মিলিয়ে নিন যে কোম্পানি তার টপ লাইনকে রিডিউস করছে কিনা। যদি টপ লাইন রিডিউস না হয়, টপ লাইনের ডিগ্রোথ না থাকে, টপ লাইন না বাড়লেও চলবে, সেক্ষেত্রে দেখে নিন যে কোম্পানির টপ লাইন যাতে মেনটেন করতে পারছে এবং তার সাথে দেখুন কোম্পানির ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস পজিটিভ আছে কিনা। এই দুটো সাইন যদি পজিটিভ থাকে তার মানে ম্যাক্সিমাম চান্স রয়েছে যে হয়তো সে কোম্পানিটা টার্ন অ্যারাউন্ড হতে পারে। আর টার্ন অ্যারাউন্ডের মানে হচ্ছে কোম্পানি আজকে তো লস মেকিং রয়েছে কিন্তু ভবিষ্যতে কোনো কারণের জন্য এই কোম্পানি প্রফিট মেকিং হওয়ার চান্স রয়েছে। এবার এখানেই আসছে অ্যাডভান্স অ্যানালাইসিস, যে আপনি অ্যানালাইসিস করে দেখুন যে এরকম কোন সাইন কি আপনি আইডেন্টিফাই করতে পারছেন যেই সাইনের জন্য এই লস মেকিং কোম্পানিটা আজকে তো লস মেকিং কিন্তু ভবিষ্যতে প্রফিট মেকিং হওয়ার এই সাইনগুলো আপনি দেখতে পাচ্ছেন। যদি সেক্ষেত্রে আপনার কাছে লজিক ক্লিয়ার থাকে, আমি বলবো আপনার প্রফিট মেকিং কোম্পানির থেকে একটা লস মেকিং কোম্পানিও আপনাকে মাল্টিব্যাগার রিটার্ন জেনারেট করে দিতে পারে। তো আজকের মতন এই অবধি রাখবো। আশা করছি মার্কেট রিলেটেড কিছু বেসিক পয়েন্টসের এগেনস্টে গিয়ে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসকে ইনডেপথে কি করে করতে হয়, এই 4টে পয়েন্টস আপনাদের স্টক মার্কেট জার্নিকে অনেক বেশি ইজি করতে পারবে এবং আপনাদের নলেজকে যথেষ্ট শার্প করতে পেরেছে। যদি ভিডিওটি বুঝতে অসুবিধা হয়, আমি রিকোয়েস্ট করব পুরো ভিডিওটিকে মিনিমাম 4 থেকে 5 বার রিপিট করে দেখুন, তাতে করে অ্যাকচুয়াল পয়েন্টসগুলো আপনি খুব ভালো করে বুঝতে পারবেন এবং তারপর আপনার কোম্পানির সাথে মিলিয়ে দেখুন যে আপনার পোর্টফোলিওর কোনো কোম্পানি আপনার কাছ থেকে ডেটা চুরি করে দেখাচ্ছে কিনা। আর এগুলো পার্সোনাল ক্লাসে শিখতে চাইলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। লাইভ ক্লাসের মাধ্যমে এগুলো শিখিয়েও থাকি এবং লাইফ টাইম তারপরে আপনি সাপোর্টও পেয়ে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি আমাকে ইনস্টাগ্রাম অথবা ফেসবুক পেজে এখনো ফলো না করে থাকেন তাহলে অবশ্যই ফলো করে নিতে পারেন। মার্কেট রিলেটেড কিছু পয়েন্ট সেখানে আমি ডিসকাস করে থাকি লাইভ মার্কেট আওয়ারের মধ্যে এবং আমার নামে ফেক অ্যাকাউন্ট ওপেন হয়েছে ফেসবুকে, সেখান থেকে সাবধানে থাকবেন। আমার ফেসবুকের তরফ থেকে কখনো আপনার কাছে কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট যাবে না এবং কখনো যাচাই করে আমার কাছ থেকে আপনার কাছে না কোনো ফোন কল যাবে, না কোনো শেয়ার বাই অথবা সেলের রিকমেন্ডেশন টাইপ টিপস রিলেটেড কোনো ফোন কল যাবে। কেউ যদি আমার নাম করে ফোন করছে তাহলে ভাববেন সেটা ফেক কল রয়েছে, তাকে যথেষ্ট ধোলাই পিটাই দেওয়ার ব্যবস্থা করার আমি যদিও চেষ্টা করছি। আমাকে ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে যদি ফলো করতে চাইছেন একমাত্র আমার যে কোনো ভিডিও ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক থেকেই যাবেন। আদার্স কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট গেলেও সেখান থেকে কোনো মতেই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না, কারণ সেখানে আপনাদের ঠকানোও হতে পারে এবং আপনাদের সাইবার ক্রাইম রিলেটেড প্রবলেমও আপনারা পড়তে পারেন। তো আজকের মতো এই অবধি রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।